দর্শক, আসছে বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের নির্বাচনের অন্যতম দিক হল প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিতকরণ। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের বাইরে বসবাসরত লক্ষ লক্ষ প্রবাসী। বলা হয়, প্রবাসের মাটিতে অনেক সফল বাংলাদেশি রয়েছেন যাদের মেধা এবং মননে বাংলাদেশ এক উচ্চ আসনে আসীন। সেরকম একজন আমাদের আজকের অতিথি গিয়াস আহমেদ ভাই, যিনি একাধারে একজন সফল ব্যবসায়ী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ছাত্র দলের ফাউন্ডিং প্রেসিডেন্ট এবং ঢাকা জেলা ছাত্র দলের প্রাক্তন সভাপতি। গিয়াস আহমেদ ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাকে আমন্ত্রণ করবার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের এই আয়োজন আপনাকে বরাবরই পেয়ে ভীষণ সমৃদ্ধ হয়। আজকে আপনার সাথে দ্বিতীয়বারের মতো বসা, আমরা আশা করছি আজকেও আপনার থেকে বিভিন্ন কিছু জানতে যাচ্ছি। ভাইয়া, আপনার কাছে জানতে চাই যে আমাদের এই আয়োজনটা, এখানে যেহেতু আপনি দ্বিতীয়বারের মতো আসলেন, আমাদের আয়োজন সম্পর্কে আপনার মূল্যায়ন কি? এটা তো ভালো একটা আয়োজন, কারণ আমরা প্রবাসীদের নিয়ে, প্রবাসীদের কথা আমরা বলতে পারি। কারণ বাংলাদেশে প্রবাসীদের নিয়ে তেমন একটা আলোচনা হয় না। রাজনীতিবিদরা আলোচনা করেন না, আমরাও আলোচনা করেন না। প্রবাসীদের যে অবদান, শুধু রেমিটেন্স যুদ্ধ হয় না, প্রবাসীদের এই রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক এই চালিকা শক্তি কিন্তু চলে। সেক্ষেত্রে সেভাবে কিন্তু বাংলাদেশে প্রবাসীদের নিয়ে আলোচনা হয় না। তো এবার আমি সাধুবাদ জানাই এই ডক্টর ইউনূস সাহেবকে, তিনি মানে আমাদের যে প্রবাসীদের ভোটাধিকার, প্রবাসীদের রাজনীতি করবার অধিকার, যারা রাজনীতি করতে চান এদেশে, তাদের ব্যাপারে আমার মনে হয় এবার জুলাই সনদে একটা কিছু থাকবে আশা করি। আচ্ছা, ডক্টর ইউনূসের কথা যেহেতু আসলোই, আসলে আপনার কাছে এই জায়গাতেই জানতে চাইবো যে বর্তমান সরকারের 1 বছর তো পূর্ণ হলো। 1 বছরে আসলে কিছুই নয় সময় হিসেবে ধরতে গেলে, আবার অনেক কিছুই। আপনার কাছ থেকে আসলে এই 1 বছরের মূল্যায়নটা একটু শুনি। প্রথমত আমরা এই যে ছাত্র জনতাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, যারা এই ফ্যাসিবাদী সরকারকে, যারা যেভাবে মানে 71-এর চেতনাকে যারা ভূলুণ্ঠিত করেছে এই 15টি বছর, 16টি বছর, তারা স্বাধীনতার কথা বলে, স্বাধীনতার চেতনা কথা বলে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে, বাংলাদেশের ভোটের অধিকার হত্যা করেছে। তত্ত্বাবধায়ক সরকার একটা প্রভিশন ছিল, সেটাও বাতিল করেছে। সবকিছু মিলে তারা একটা মানে অগণতান্ত্রিক, একটা স্বৈরতান্ত্রিক যে একটা ফ্যাসিবাদী পরিবেশ সৃষ্টি করেছিল, সেই পরিবেশের বিরুদ্ধে বিএনপি এবং অন্যান্য দল 15-16টি বছর যেভাবে আন্দোলন করেছে এবং জনগণকে ঐক্যবদ্ধ করেছে, এবং ফাইনালি যে রূপ দিয়েছে ছাত্র জনতা, আপনারা দেখেছেন যে ছাত্রদের দাবি ছিল কিন্তু কোটা সংস্কার। ছাত্ররা কিন্তু সরকার পতনের আন্দোলন করেনি, তারপরেও তাদেরকে হত্যা করেছে, তারপর তাদের নির্বিচারে হত্যা করেছে, গুলি করেছে। তো সেই জন্য দেশের মানুষ বিক্ষুব্ধ হয়েছে এবং এই সরকার পতন হয়েছে। তো এই 1 বছরে যে পতনটা হলো, সেই অনুযায়ী কিন্তু আমরা যেভাবে আশা করেছিলাম সেটা তো হয়নি। কারণ দেশের মানে আইন শৃঙ্খলা পরিবেশ ঠিক হয়নি। কারণ এই আইন শৃঙ্খলা রক্ষা করবে কারা? যারা আগে ফ্যাসিবাদীদের সে দোসর, তারাই তো এখনো চারদিকে আছে। এখনো ম্যাক্সিমাম আমলারা হলো পুলিশ এবং বিভিন্ন মানে আর্মির ভিতরে, ইভেন সর্বস্তরই তো মানে সেই ফ্যাসিবাদীর নিয়োগকৃত লোকজন আছে। এখন এই সরকার তো তাদেরকে সরাতে পারছে না বা সরাচ্ছে না। ইভেন আমি মনে করবো তত্ত্বাবধায়ক এই যে সরকার, যে ইন্টারিম গভর্নমেন্টের ভিতরেও যারা আছেন, তারা কিন্তু বেশিরভাগই তাদের 15 বছরও দেখা যায়নি, মানে 15 বছরের আন্দোলনের মধ্যে ছাড়া ছিল না। ইভেন তো সমন্বয়ক যারা আছে, এই কয়েকজন সমন্বয়ক, তারাও কিন্তু 15 বছরে কোনো আন্দোলনে ছিল না, তারা এই ফ্যাসিবাদের ছত্রছায়ায় ছিল। তো সেই কারণে আমি মনে করব যে ফ্যাসিবাদীর বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে, অত্যাচার নির্যাতন সহ্য করেছে, জেল জুলুম খেটেছে, তাদের রক্তে যে ফ্যাসিবাদী বিরোধী চেতনা, সেটা কিন্তু এদের মধ্যে নেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটি গণতান্ত্রিক সরকার, মানে জনগণের কর্তৃক নির্বাচিত এই গণতান্ত্রিক সরকার সবচেয়ে শক্তিশালী সরকার, এবং আমাদের সেই শক্তিশালী সরকার যখন একটা থাকবে, তখন একটা সরকারের মধ্যে দেশে একটা চেইন অ্যান্ড কমান্ড থাকবে, এবং সেই সরকার যে একটা সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্ত সেটা পালিত হবে। দেখেন, আমি একটু উদাহরণ দিই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, যখন 50টা স্টেটে যে একটা জঙ্গি হামলা হলো, 50টা স্টেটে জঙ্গি হামলা হলো, রাইট? মনে আছে আপনার? তো সেখানে তখন আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন
যে মাস্টার মাইন্ড যেই হোক তাদের ধরতে হবে। কিন্তু দেখেন জনগণ এই কথাগুলি ক্যারি অন করেছে, জনগণ এই কথাগুলি শুনেছে। মসজিদের ইমাম থেকে শুরু করে সমস্ত মানুষ, পুলিশ ডিপার্টমেন্ট, র্যাব, এই প্রধানমন্ত্রীর যে অর্ডারটা এটা ক্যারি অন করেছে এবং এটা বাস্তবায়ন করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। তার ফলে কি হয়েছে, এই যে বাংলা ভাই সহ ওই যে আব্দুর রহমান কি যেন নাম, ওই যে যারা জঙ্গি, তারা কিন্তু ধরা পড়েছে, বিএনপির আমলে ধরা পড়েছে। তো সেই কারণে যদি স্বৈরতান্ত্রিক একটা সরকার থাকে বা একটি অগণতান্ত্রিক সরকার থাকে, সেই সরকারের প্রধান যখন কথা বলবে, ভালো কথা বললে কিন্তু জনগণ শুনবে না এবং সেটা ক্যারি অন করবে না। সেক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, যারা আমরা প্রবাসে আছি, যে গণতান্ত্রিক একটি সরকার প্রয়োজন, জনগণের ভোটের একটা সরকার প্রয়োজন। কারণ জনগণই মানে একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে মোটামুটি যে সংস্কার হচ্ছে, এই সংস্কারের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আমরা আশা করি। এবং সেই দিক থেকে মনে করি যে ফেব্রুয়ারিতে ঘোষণা হয়েছে এবং এটা যথার্থই, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া দরকার। কারণ বিনিয়োগ হচ্ছে না, আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি, এবং কাজ তেমন একটা হচ্ছে না। কাজ করবে কারা? কারণ আওয়ামী লীগের দোসররা যেহেতু মানে চারদিকে আছে, তারা তো কাজ করতে চাচ্ছে না। আবার এনসিপি আছে যারা কিংস পার্টি, তারাও চাচ্ছে না যে দ্রুত সংস্কার হোক আর দ্রুত নির্বাচন হোক। কারণ নির্বাচন ছাড়া তারা তো একটা কিংস পার্টি, তারা কিন্তু এনজয় করছে, জামাতও কিন্তু এনজয় করছে এখন। সেক্ষেত্রে দুই একটি রাজনৈতিক দল চাচ্ছে না যে দ্রুত সংস্কার হোক এবং দ্রুত নির্বাচন হোক। তো এই একটা সমস্যা আছে। তবে এই সমস্যাগুলি উত্তরণ করে আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব যে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। খুবই গঠনমূলক এবং চমৎকার কিছু কথা বললেন। তার মধ্যে একটি কথা আসলে আমরা কোনো না কোনোভাবে আমরা স্বীকার করি এবং উপলব্ধি করি যে আমাদের দেশনেত্রী বেগম জিয়া যেভাবে আসলে দেশকে অনুধাবন করেছেন বিভিন্ন সময়, সেটা আসলে প্রশংসা তো আমরা করার কোনোভাবেই যোগ্যতা রাখি না। আমাদের ভালোবাসা সবসময় তার সাথে আছে এবং জনগণ আসলে সেই বিষয়টা অনুভব করে। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে ৮০ দশকের ছাত্র দলের নেতৃত্ব দিয়ে শুরু করেছিলেন, আর এখন হচ্ছে ২০২৫, দীর্ঘ একটা সময়। সেই সময় এবং এই সময়ের রাজনীতির মধ্যে যদি পার্থক্যটা আপনার কাছে জানতে চাই, এবং একই সাথে যদি প্রশ্নটাকে আরেকটু কেন্দ্রীভূত করি যে সেই সময় এবং এই সময়ের বিএনপি রাজনীতি যদি আপনি একটু বিশ্লেষণ করেন। আমরা তখন এরশাদ বিরোধী আন্দোলন আমরা করেছি। আমি আমার এলাকা দোহার, ঢাকা ১, সেখান থেকে আমার ছাত্র রাজনীতির আমার উত্থান। সেই থেকে আমি ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি হয়েছি, রমনা থানার আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম। তো সেই সময় আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি। আমাদের কিন্তু ডাইরেক্ট এভাবে গুলি করেনি কখনো। এরশাদ সাহেব স্বৈরশাসক ছিলেন, কিন্তু পুলিশ বাহিনী আমাদেরকে টিয়ার গ্যাস পর্যন্ত আমাদেরকে নিক্ষেপ করেছে আমাদের যখন বিক্ষোভ করেছি। তারপরে আমরা কতগুলো মামলা হলো, তারপর স্টুডেন্ট ভিসা নিয়ে চলে গেলাম আমেরিকাতে। সেখানে আমেরিকাতে গিয়েও মানে ছাত্রদলের ফাউন্ডিং প্রেসিডেন্ট হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। তখন বিএনপি আমরাই করেছি। তখন আমরা যখন যাই আমেরিকাতে বিএনপি ছিল না। তো কিন্তু কোশ্চেনটা হলো যে তখন যে একটা আন্দোলন আমরা করেছি, আর পরবর্তীকালে এই যখন শেখ হাসিনা আসলো, তখন দেখেন টোটাল চেঞ্জ। তখন মানে মিছিল করলে আপনার ডাইরেক্ট গুলি, আয়না ঘর, আপনার এই তারপরে ক্রস ফায়ার। তো এগুলি কিন্তু আমাদের ওই সময় ছিল না। তারপর আমরা দেখেন আজকে আমি 14 বছর তো দেশে আসতে পারিনি, মানে নিউ ইয়র্ক আমেরিকা থেকে। কিছুটা স্বাধীনভাবে কথা বলা যেত বা অ্যাট লিস্ট জীবনের ভিত্তিটা থাকতো। ফ্যাসিবাদের সময় টোটালি মানে অপোজিট। এখন যে 1 বছর যে এখন যে পরিবর্তন এসেছে, আশা করি এখন তো কথা বলছে সবাই, এখন মানে মুক্ত আলোচনা, এই মুক্ত বাতাসে সকলে আলোচনা করছে এবং হুমকি দুমকিও দিচ্ছে। মানে এই যে আমি দেখছি যে এখন নির্বাচনের যে ঘোষণা হয়েছে, এখন কিছু দল কিন্তু দু একটা দল আবার এমনও কথা বলছেন যে নির্বাচন হতে দেওয়া যাবে না, মানে এবং মানুষের সম্বন্ধে এমন কথাবার্তা বলেন। সেই পরিবর্তনটা কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যে সংস্কার হবে, সংস্কারটা তো আমাকে আগে সংস্কার করতে হবে। অবশ্যই আগে আমার ভাষা সংস্কার করতে হবে, আমার অ্যাটিটিউড সংস্কার করতে হবে। কিন্তু রাজনৈতিক দলের আপনি দেখেন এই যেভাবে কথা বলে, মানে বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানের দাবিদার মনে করে আমরাই করেছি, এই ছাত্র কয়েকজন সমন্বয়ক, তাদের ভাষা দেখেন, তাদের কথাবার্তা কিন্তু ওই ফ্যাসিবাদের সুরেই কথা বলছে। তো আমরা যতই সংস্কার কথা বলি, সংস্কার করার সাথে সাথে আমাদের চরিত্র সংস্কার করতে হবে আগে। আমাদের ভাষা, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, এগুলি আগে সংস্কার করতে হবে। তাহলে এই সংস্কার করে এই সংস্কার বাস্তবায়ন কারা করবে? একদম খুব সুন্দর কথা বলেছেন যে
সুবচনগুলো আসলে নির্বাসনে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি আমার চাহিদার কথা বলবো, কিন্তু সেটাও যদি একটা সুবচনের মাধ্যমে বলা যায়, সুন্দর ওয়েতে বলা যায়, গঠনমূলকভাবে, সেটা আরও সুন্দর হয়, আসলে আশপাশটা সুন্দর থাকে। স্যার, আপনি তো আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্সের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। এখানে যদি জানতে চাই যে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য কী ধরনের সুযোগ তৈরি হচ্ছে চেম্বার অফ কমার্সের মাধ্যমে, একটু আপনার মুখ থেকে শুনি। প্রথমত আমি আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্সের যারা আমাদের বোর্ড অফ ডাইরেক্টর আছেন তাদেরকে বা এক্সিকিউটিভ কমিটি আছে তাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা গত সপ্তাহেই 50 লক্ষ টাকা আমরা দান করেছি এই জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে, নিহত শহীদ হয়েছেন তাদের পরিবারকে। এটা আমরা করতে পেরেছি। আর তাছাড়া আমাদের আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্সের মাধ্যমে আমরা আমেরিকাতে অনেক কাজ করেছি, যেমন বাংলাদেশের বিরুদ্ধে অনেক মানে কংগ্রেসে কিন্তু কিছু বিল এনেছিল আওয়ামী লীগ এবং ভারতীয় কিছু মানে এজেন্ট। যেমন একটা উদাহরণ দিই, গার্মেন্টস সেক্টরটাকে বন্ধ করবার জন্য 2004-05 এর দিকে মানে একটা বিল আসলো কংগ্রেসে যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটাকে মানে থেকে আমেরিকানরা কোনো পোশাক কিনবে না। কারণ হলো যে এখানে চাইল্ড লেবার হচ্ছে, মানে চাইল্ড লেবার দিয়ে এই মানে এই পোশাক তৈরি হচ্ছে, মানে শিশু শ্রম। এই শিশু শ্রমে একটা অভিযোগ, মানে তাহলে আমেরিকানরা পড়বে না যে শিশু শ্রম দিয়ে, যেখানে শিশু শ্রম আছে সেই পোশাক আমি পরবো না। এই ধরনের একটা বিল আসলো, কিন্তু আমরা যখন জানলাম আমরা কিন্তু এটা প্রোটেস্ট করেছি। আমরা বাংলাদেশ কংগ্রেশনাল ককাস গঠন করেছি, যেখানে 40 জনের মতো কংগ্রেসম্যান আমাদের এই ক্লাবের মেম্বার। তো সেই বাংলাদেশ কংগ্রেশনাল ককাসের মাধ্যমে কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি এটা প্রতিবাদ করেছেন। আমরা সেখানে ক্যাপিটাল হিলে গিয়েছি, প্রতিবাদ করেছি। তারপরে আরেকটা অভিযোগ আনলো যে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে মানে বের করে দেওয়া হচ্ছে, গণহত্যা করা হচ্ছে, এই ধরনের একটা বিল আনলো। এগুলি তো তখন বিএনপি ক্ষমতায়, যেহেতু বিএনপি ক্ষমতায় তখন আওয়ামী লীগ এবং ভারতীয় লোকজন এটা করেছে। তখনও কিন্তু আমরা প্রোটেস্ট করেছি এবং এই বাংলাদেশ কংগ্রেশনাল ককাস চেম্বার অফ কমার্স আমরা এটাকে প্রতিবাদ করেছি। তো সেই ধরনের আমেরিকাতে কিন্তু আমরা কাজ করে যাচ্ছে চেম্বার অফ কমার্সের মাধ্যমে। এবং আমরা বাংলাদেশে একটা লিয়াজু কমিটি, একটা ব্রাঞ্চ কমিটি করার জন্য উদ্যোগ নিয়েছি। আমরা গত এই ডিসেম্বরে এসে একটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড যে আমাদের যে এনআরবি গ্লোবাল এনআরবি সাবমিট করেছি এই ওয়েস্টিনে। তো আমাদের একটা গ্লোবাল কিন্তু একটা বিজনেস ম্যান যারা আছে বাংলাদেশি এনআরবি, তাদের সাথে আমার একটা যোগাযোগ আছে। অস্ট্রেলিয়া বলেন, জাপান বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন, সমস্ত দেশের সাথে যারা বাংলাদেশে সাকসেসফুল বিজনেসম্যান তাদের সাথে আমার একটা নেটওয়ার্ক আছে। তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশে কিছু করার জন্য চাচ্ছি। বাংলাদেশের সরকারের এখন সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশ সরকারের উচিত যে প্রবাসীদের জন্য কোনো প্রবাসী একটা পল্লী বা প্রবাসী কমার্শিয়াল জোন সৃষ্টি করে, মানে ওয়ান স্টপ সলিউশন সেটা করতে পারলে বিদেশি থেকে অনেক প্রবাসীরা আসবে, বিনিয়োগ হবে এবং রেমিটেন্স বাড়বে এবং মানে আমাদের সাথে অনেক বিদেশি ইনভেস্টরও আসবে। সেক্ষেত্রে কিন্তু সরকারের উদ্যোগ নিতে হবে। আজকে ভারতের দিকে তাকান না, কারণ ভারত কিন্তু ভারতীয় সরকার মানে এই ভারতীয় প্রবাসীদের আনবার জন্য ভারতে তারা কিন্তু অনেক ফ্যাসিলিটি দিচ্ছে, সুযোগ সুবিধা করে দিচ্ছে, যাতে আমলাতান্ত্রিক জটিলতা না থাকে, সেখানে চাঁদাবাজি না হয়। তো এই ধরনের ব্যবস্থা কিন্তু আমাদের সরকারের নেওয়া উচিত। স্যার, আপনি যেহেতু এনআরবির ওয়ার্ল্ড অ্যাডভাইজার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন, এছাড়াও ABCCI এর ব্যানারে বাংলাদেশে অনেক বড় একটা সম্মেলন করেছিলেন। সেখান থেকে আসলে সম্মেলনের ফলটা কি হলো বা কোনো প্রোডাক্টিভিটি আপনি লক্ষ্য করছেন কিনা একটু? না, সেটা যেটা গত ডিসেম্বরে করলাম ওয়েস্টিনে, সেখানে আমরা বিভিন্ন দেশ থেকে গ্লোবাল এনআরবির যে বিজনেসম্যান যারা সাকসেসফুল তারা এসেছিলেন এবং তারা এসে আমরা এই দেশের বিজনেসম্যানদের সাথে আমরা কথা বলেছি যে আমেরিকাতে কি ধরনের ব্যবসা আছে বা অস্ট্রেলিয়াতে কি ধরনের ব্যবসা বাংলাদেশিরা করতে পারে, বা এখন ইংল্যান্ডে কি ধরনের ব্যবসা সুযোগ সুবিধা আছে। তো আমাদের একটা ওয়েবসাইট, আমরা একটা ওয়েবসাইট আছে বা আমরা আরো ওটাকে ভালো করার চেষ্টা করছি। সেই ওয়েবসাইটের ভিতরে প্রত্যেকটা দেশের, ইংল্যান্ড হোক, আমেরিকা হোক বা বিভিন্ন দেশের যে সুযোগ সুবিধাগুলি বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের ব্যবসায়ীরা কি ধরনের সুযোগ সুবিধা এখন করতে পারে বা কিভাবে ব্যবসা করতে পারে, লিঙ্ক, বিভিন্ন ধরনের লিঙ্ক আমরা সেখানে দিয়েছি বা আরো দিব। তো এই জিনিসটা আমরা করতে পারলে তাহলে কিন্তু বাংলাদেশের যারা আমরা মেম্বার হবে তারা যখন এই ওয়েবসাইটে যাবে বা সে মনে করলো যে আমি এখন অস্ট্রেলিয়াতে একটা ব্যবসা করব, এই ধরনের ব্যবসা করব, সেখানে কিন্তু গিয়ে সে মানে অনেক কিছু জানতে পারবে
সেখানে লিঙ্ক থাকবে, ফোন নাম্বার থাকবে, অ্যাড্রেস থাকবে এবং অ্যাটর্নি থাকবে। কোনো সমস্যা হলে যদি সে ইমিগ্রেন্ট হতে চায়, ইমিগ্রেন্ট ভিসা নিতে চায় বা সেখানে পার্মানেন্ট থাকতে চায়, সে ধরনের আমাদের কি কি ক্রাইটেরিয়া সেটা কিন্তু দেওয়া থাকবে। এই প্রক্রিয়াটি আসলে কতদূর এগিয়েছে? এটা আমাদের মোটামুটি শেষ, এটা চলমান প্রক্রিয়া আমাদের আছে এবং আমরা আরো এর উপরে কাজ করছি। এবং আমরা গতকাল একটা মিটিং করেছি যে আমরা আমেরিকান চ্যাপ্টারটা কিভাবে করা যায়। স্যার, এই ধরনের সম্মেলন থেকে আসলে আমরা যেটা আশা করি যে একটা বিপুল রকমের একটা রেসপন্স, সেটা হতে পারে বিভিন্ন বিশেষ বিনিয়োগের ক্ষেত্রে। সেই বিশেষ বিনিয়োগের ক্ষেত্রে কোনো সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন কিনা একটু শুনি। অবশ্যই অবশ্যই, মানে বিনিয়োগের প্রথম শর্ত হলো এটি গণতান্ত্রিক সরকার। কিন্তু এই বাংলাদেশে কিন্তু এখন এই 1 বছরে যে একটা যে হজবরল আমি দেখেছি, দেখেন 50টা রাজনৈতিক দল যখন একসাথে বসে, মানে এক একজনের এক এক মত, মানে যে যেটা বলছে ওটাই করতে হবে, মানে ওটার থেকে আর মানে বের হওয়ার সুযোগ নেই। এই যে একটা হজবরল অবস্থা এবং অনিশ্চয়তার, মানে নির্বাচন কবে হবে এই ধরনের একটা যে আপনি কোশ্চেন করেছেন যে আসলে নির্বাচন হবে কিনা ফেব্রুয়ারিতে, তো এই ধরনের যদি কোশ্চেন থাকে, আবার কেউ বলছে এই আরো 5 বছর থাকবো, কেউ বলছে যে নির্বাচন হতেই দেবো না, এই শর্ত পূরণ করতে হবে, তো এগুলি হলে তো মানে প্রবাসীরা আসবে না বিনিয়োগ করতে এবং বিদেশি যারা আছে তারাও আসবে না। কিন্তু তারা কিন্তু বসে আছে যে একটা গণতান্ত্রিক সরকারের অপেক্ষায়। আমাদের প্রত্যাশা আসলে সকলেরই তাই স্যার। সেক্ষেত্রে যত দ্রুত নির্বাচন হবে, আর সংস্কার তো আমাদের 1 বছরেতে কিন্তু অনেক মিটিং হয়েছে, মিটিং হইতে একটা পর্যায়ে কিন্তু এসেছে এবং সকল বিএনপি সহ সকল দল কিন্তু একটা পর্যায়ে এসেছে যে এই সংস্কারগুলো আমরা করব। যেমন প্রধানমন্ত্রী 2 বারে বেশি হতে পারবে না, বিচার বিভাগকে আলাদাকরণ, প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া, তারপরে নির্বাচন কমিশন, স্বাধীন নির্বাচন কমিশন, তারপর তত্ত্বাবধায়ক সরকার সহ অনেক কিন্তু আলোচনা হয়েছে। 80% আলোচনা কিন্তু মোটামুটি ডান। এখন বাদ বাকি যেগুলি বাকি আছে, যেমন অনেকে বলছে যে পিআর সিস্টেম না হলে, মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে নির্বাচন পদ্ধতি, সেটা না হলে নির্বাচন হতে দেবো না। এটা তো অগণতান্ত্রিক কথা, গণতান্ত্রিক কথা হলো না। আমার যদি আমি একটু শেষ করি, আমার যদি এজেন্ডা থাকে যে আমি যদি মনে করি যে বাংলাদেশের জন্য, জনগণের জন্য এটা ভালো পদ্ধতি, তাহলে আমি আমার নির্বাচনে ইশতেহারি দেব যে ফর এক্সাম্পল জামাত ইসলাম এখন আন্দোলন করছে যে পিআর সিস্টেম করতে হবে, তো জামাত ইসলামের উচিত হবে তার নির্বাচনকে সামনে রেখে জনগণকে বোঝানো যে আমরা ক্ষমতায় গেলে আমরা পিআর সিস্টেমটাকে দিব। অর্থাৎ জনগণ যদি পছন্দ করে তাহলে দিবে, কিন্তু আমি জোর করে এখনই করতে হবে, এটা তো একটা অগণতান্ত্রিক, মানে দেশের একটা অরাজকতা সৃষ্টি করবার জন্য এগুলি পাই তারা। আমরা চাই যে জিনিস সকলে ঐক্যমত হয়েছে সেগুলি ডান করে, যেগুলি ঐক্যমত হলাম না সেগুলি জনগণের কাছে ছেড়ে দেওয়া, যে নির্বাচনের আগে যে আমরা ক্ষমতায় আসলে এইগুলি আমরা করব যেটা নাকি অমুক দল করছে না, তাহলে জনগণ আমাকে ভোট দিবে, ক্ষমতায় আসার পরে আমি এটা করবো। অর্থাৎ এটাই তো গণতন্ত্র। অবশ্যই। তো এখন আমি জোর করে এটা না করলে আমি নির্বাচনে যাব না বা নির্বাচন করতে দেওয়া হবে না, এই কথাবার্তা কিন্তু অগণতান্ত্রিক এবং একটি সভ্য দেশের জন্য ঠিক না। এবং আমরা যে পট পরিবর্তন হলো, সেই পট পরিবর্তনের এই ধরনের কথা হলে ভারত বসে আছে, ভারত চাচ্ছে একটা অরাজকতা সৃষ্টি করতে, এখানে ফ্যাসিবাদের দোষরা বসে আছে এবং এই পরিস্থিতিতে বিদেশিরা আসবে না, বিনিয়োগ হবে না, মানে একটা অনিশ্চয়তার দিকে দেশ যাবে। স্যার, আপনার এই কথাগুলো আসলে আরো বিস্তারিত আমরা শুনতে চাই একটা বিরতির পর। থ্যাংক ইউ। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। স্যার, বিরতির আগে যেমনটা বলছিলেন যে বিভিন্ন দেশ আসলে ওত পেতে রয়েছে আমাদের ক্ষতি করার জন্য বা আমাদের দেশের মধ্যে একটা বিশৃঙ্খলতা করার জন্য, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনি তো যুক্তরাষ্ট্রে আছেন, সেখানে এই ধরনের দেশগুলো, আমি যদি একদম পাশের দেশের কথাই বলি, যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, তারা স্ট্র্যাটেজিক্যালি একটু এগিয়ে আছে কোনো না কোনো কারণে। এই যে স্ট্র্যাটেজি, তারা কি ধরনের স্ট্র্যাটেজি অবলম্বন করছে বা তারা এগিয়ে আছে কেন, আপনার কি মনে হচ্ছে, নাকি আসলে বাংলাদেশে এগিয়ে আছে? না, তারা কিছুটা এগিয়ে আছে। একটা প্রথমত তারা বড় দেশ, তারা কিন্তু তাদের দেশের ক্ষেত্রে তারা দেশপ্রেমিক। কোনো ভারতীয় কিন্তু এই বাংলাদেশের মতো অনেকে আছে যারা নিজের স্বার্থে দেশ বিক্রি করে দিচ্ছে। যেমন শেখ হাসিনার কথাই বলি, যে আমি ভারতকে যা দিয়েছি মানে আজীবন স্মরণ রাখবে, বা ক্ষমতার জন্য আমরা দেশ বিক্রি করে দিই, ক্ষমতার জন্য আমরা দেশের স্বার্থকে বিসর্জন দিই। এই জিনিসটা কিন্তু ভারতে নেই। এটা হলো প্রথম, তারা দেশপ্রেমিক। আর ভারতের নাগরিক, বিশাল দেশ, সারা বিশ্বে তাদের লোকজন আছে। তারপরেও আমি মনে করব
যে বাংলাদেশে মানে বাংলাদেশি যারা আছেন ভারতে এই আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে, আমরা কিন্তু একটা মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের একটা প্রভাব আছে। আমরা কিন্তু মেইন স্ট্রিমে আমাদের লোকজন আছে, আমাদের মানে ভোটেও এখন একটা ফ্যাক্টর। যেমন এবার নির্বাচনে আমরা স্লোগান দিয়েছি আমেরিকাতে যে নট অনলি ব্ল্যাক ভোট ম্যাটার্স, নট অনলি জুইশ ভোট ম্যাটার্স, মুসলিম ভোট ম্যাটার্স টু। তো সেই ক্ষেত্রে যেমন হিন্দু একটা ধর্ম, মানে এই যে সনাতন ধর্ম, তারা কিন্তু ওই ধর্মে যে দেশেই থাকুক না কেন তারা ঐক্যবদ্ধ। আমরা শুধু আমেরিকাতে শুধু বাংলাদেশিদের নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না, আমাদের এবার স্লোগান হচ্ছে যে মুসলিম ভোট। যে মুসলিম ভোট হলো যে আমি মানে মুসলিম হিসেবে কিন্তু আমাকে টার্গেট করা হচ্ছে, বাংলাদেশ হিসেবে আমাকে কিন্তু টার্গেট করা হচ্ছে না। আমেরিকাতে যেহেতু একটা গ্রুপ আছে ইন্টারেস্টেড কোয়ার্টার্স, যারা মুসলিমদের বিরুদ্ধে কাজ করে, সেই ক্ষেত্রে কে বাংলাদেশি মুসলিম, সে ইন্ডিয়ান মুসলিম, কে অ্যারাবিয়ান, ডাজন্ট ম্যাটার। সো আমরা চাচ্ছি যে মুসলিম ভোট ম্যাটার। যেমন নিউ ইয়র্কে এখন এবার যে গভর্নর হতে মানে মেয়র হতে যাচ্ছে এবং প্রাইমারিতে সে পাশ করেছে একজন মুসলিম, ইন্ডিয়ান মুসলিম, মামদানি, তাকে কিন্তু এবার মানে মুসলিম কমিউনিটি যেভাবে সমর্থন দিয়েছে, কারণ মুসলমানরা হলো ভোট দিতে যায় না, ভোট হলো একটা আমার ওয়েপন, আমার শক্তি, হ্যাঁ, আমার ভয়েস। তো এবার ঐক্যবদ্ধভাবে আমরা এই মামদানিকে সমর্থন দিয়েছি। তো নিউ ইয়র্ক সিটিতে এখন মুসলিম ভোট একটা ম্যাটার্স। তো নিউ ইয়র্কে যেহেতু আমরা আছি, এবং আমি যখন ইলেকশন করেছিলাম নিউ ইয়র্ক স্টেট সিনেটর হিসেবে 22 বছর আগে 2002-তে, তো তখন মুসলিম ভোট তেমন ছিল না এবং আমাদের কোনো অফিসিয়াল ইলেক্টেড কোনো রিপ্রেজেন্টেটিভও ছিল না আমি যখন ইলেকশন করেছিলাম। কিন্তু আমরা শুরু করেছি। কিন্তু এখন এই 22 বছর পর আমাদের টোটাল আমেরিকাতে মানে লোকাল এবং ফেডারেল পর্যায়ে আমাদের প্রায় 100 জনের মতো এখন লোকাল এবং স্টেট এবং ফেডারেল রিপ্রেজেন্টেটিভ আছে, মানে ইলেক্টেড। বিশাল অর্জন। এবং নিউ ইয়র্কে আমাদের এখন জাজ আছে, ফেডারেল জাজ আছে, আমাদের সিটি কাউন্সিলম্যান, আমাদের স্টেট সিনেটর আছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা অবস্থান আমরা সৃষ্টি করতে পেরেছি। স্যার, আপনি যখন মুসলিম নিয়ে কথা বলছিলেন তখন আরেকটা বিষয় মাথায় আসলো যে আপনার সাথে শেয়ার করব, যে এই যে মুসলিমদের উপর অত্যাচার বা হিন্দুদের উপর অত্যাচার, জাতি ধর্ম বর্ণ মানে কোন একটা গোত্রকে ফিক্স করে বা টার্গেট করে তাদের উপর অত্যাচার হচ্ছে, বা উগ্রবাদিতা যেটা একটা উত্থান হয়েছে বর্তমান সময়, এটা নিয়ে আসলে আপনার অভিমত কি? উগ্রবাদকে আমাদের সমর্থন দেওয়া যাবে না। উগ্রবাদের উত্থান কিন্তু বিভিন্ন দেশে আছে, যে আমরা বাংলাদেশেও দেখছি। দেখেন, মানে উগ্রবাদটাকে আমরা সমর্থন করি না। আমরা কিন্তু মুসলিম, আমরা কিন্তু ধার্মিক, এবং কেউ প্র্যাকটিসিং মুসলিম, কেউ নন প্র্যাকটিসিং মুসলিম, বাট তারপরেও কিন্তু তারা কিন্তু মানে ধর্মকে লালন করে। অবশ্যই হয়তো কেউ পারছে না 5 ওয়াক্ত নামাজ পড়তে, বাট তারপর 5 ওয়াক্ত নামাজের বিরুদ্ধে না, মানে তারা কিন্তু ধার্মিক। তো সেই ক্ষেত্রে যেমন এবার এই পট পরিবর্তনের পরে আমরা বাংলাদেশেও দেখলাম যে মাজারগুলির উপরে ভাঙা হলো। এগুলি কিন্তু প্রশ্রয় দেওয়া যাবে না, এগুলি উগ্রবাদ। কারণ আপনার তারপরে দেখা যায় মানে ইন্ডিয়াতে কি মুসলিম মানে কোনো মসজিদে আক্রমণ করা হচ্ছে, মানে এই যে হিন্দুত্ববাদ বাড়ছে। তারপরে ইসরায়েলও দেখেন, ইসরায়েলও মানে যে সরকারের মধ্যে ম্যাক্সিমাম যারা যে ছোট ছোট দলগুলি নিয়ে, ইসরায়েলে তো ওই যে পিআর সিস্টেম, মানে এককভাবে কোনো সরকার গঠন করে না, তাদের উগ্রবাদী দলকে নিয়ে সরকার গঠন করতে হয়। তো দেখেন, তারাও কিন্তু এভাবে এই মুসলিম নিধনের জন্য তারা কিন্তু আরো বেশি মানে সরকারকে পুশ করে যে মুসলিমদেরকে আক্রমণ করো। এই যে উগ্রবাদটা, সেই উগ্রবাদটা কিন্তু আমেরিকাতেও আছে। এখন যে রিপাবলিকানের মধ্যে অনেক উগ্রবাদ মানে আছে। তো এই উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না। বাংলাদেশে আমি লক্ষ্য করেছি যে এই মাজারগুলি ভাঙা হচ্ছে, কোনো পত্রিকায় হয়নি, কোনো কেস হয়নি, মানে কাউকে অ্যারেস্ট করা হয়নি। এটা খুবই লজ্জাজনক ঘটনা। আইনকে তো নিজের হাতে নেওয়া যাবে না। আমি আজকে এই দেশে শিয়া আছে, সুন্নি আছে, তারপরে আমি তাই বলে আমি শিয়াদের মসজিদে আক্রমণ করবো? অবশ্যই না, আমি এটা তো করতে পারি না, তাহলে তো গৃহযুদ্ধ লেগে যাবে। বর্তমানে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে অভিবাসন থেকে যে বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছেন উনি, বিশেষ করে শুল্ক আরোপে। এখানে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের বাজারে 20% শুল্ক আরোপের পর বাংলাদেশের জন্য এটা একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে। সামনে এই চ্যালেঞ্জটা আসলে কি আকার ধারণ করছে বলে আপনার মনে হয়? না, এই চ্যালেঞ্জটা মানে আমি মনে করি না চ্যালেঞ্জ, কারণ সারা বিশ্বেই তো
এই শুল্কটা তো শুধু বাংলাদেশের জন্য না করে নাই, এটা সারা বিশ্বের জন্য করেছে। আচ্ছা। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যেগুলি আছে তাদের তো 20% বেশি আছে তাদের। যখনই এই শুল্কটা আমি দিব তখন আমাকে তো প্রাইসটা ধরতে হবে যে আমার কস্ট পড়তে কত পড়ছে। আমার একটা এটার যদি আমি শুল্ক সহ যদি ধরি যে এটার দাম $5 পড়লো আমাকে, তাহলে আমাকে এটাকে সেল করতে হবে বেশি। এখন আমরা যারা আছে আমেরিকাতে, আমাকে কিন্তু বেশি দামে কিনতে হচ্ছে। আমি যদি একটা দাম যখন শুল্ক হয়ে যখন বেশি দাম ওখানে যাবে, তাহলে আমাকে আগে যেটা কিন্তু আমি $1 দিয়ে, আমাকে এখন কিনতে হচ্ছে $1.5 দিয়ে কিনতে হবে। তাহলে সাফার কিন্তু শুধু সারা বিশ্বের মানুষ আমরাই করছে না, আমেরিকান যারা আছে আমরাও কিন্তু ওখানে কিন্তু আমরা সাফার করবো। তো সেক্ষেত্রে এটা এমন না যে মানে আমাদের একটা বিশাল সমস্যার মধ্যে পড়ে গেছি, তা না। এটা একটা উইন উইন সিচুয়েশন। আমাদের বেশি দামে যাবে কারণ শুল্ক তো দিতে হবে, আবার ওখানে আমাদের বেশি দামে কিনতে হবে। তাছাড়া ভারতের এখন শুল্ক বেশি, চায়নাতে বেশি আছে। সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ যে 20% এটা একটা মানে সম্ভাবনাময় একটা পরিস্থিতি আছে, পরিবেশ। সত্যিই তাই স্যার। অনুষ্ঠানের শুরু থেকে এখন পর্যন্ত আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার পর্যবেক্ষণ নিয়ে আমরা কথা বলেছি। এবার একটু আপনার স্বপ্ন নিয়ে শুনতে চাই। আপনার যে স্বপ্নটি আছে যে আমেরিকায় আপনার একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, এই স্বপ্নটা আসলে কিভাবে আসলো নিজের ভেতরে বা কোথায় আছে, কি পর্যায়ে আছে শুনতে চাই। আমাদের আমেরিকা দেখেন একটা সুপার পাওয়ার, এটা কিন্তু আমেরিকার সৃষ্টি হয়েছে একটা রিলিজিয়াস একটা মানে কনসেপ্ট নিয়ে। মানে তারা কিন্তু আমেরিকার মধ্যে একটা রিলিজিয়াস লোক বেশি। এবং আপনি মনে করেন যারা যখন ইউরোপ থেকে যখন যায় মানুষ, ইটালিয়ানরা গিয়ে এটা ইটালিয়ান পরিবেশ চার্চ সৃষ্টি করেছে প্রথমে। ইটালিয়ানরা গিয়ে ইটালিয়ান কি বলে ইসলামিক তাদের মানে ক্যাথলিক স্কুল, ক্যাথলিক ইউনিভার্সিটি করেছে তারা। আজকে দেখেন বড় বড় ইউনিভার্সিটি, এই যে হার্ভার্ড বলেন, ইয়েল ইউনিভার্সিটি বলেন, এগুলি তো প্রথমে ধার্মিকরা করেছে। মানে মানে তাদের দেখবেন ওখানে জুইশদের সাইন আছে, ক্রস আছে, খ্রিস্টানদের। ধর্ম বিবর্জিত না। ইংল্যান্ডে যান দেখবেন ক্রস, বড় বড় ইউনিভার্সিটিতে ক্রস লাগানো আছে। এবং আপনি দেখেন যে জাতীয় পতাকা ইউরোপের বিভিন্ন দেশের দেখবেন ক্রস দেওয়া আছে। তো আপনি এমন না যে ধর্ম বিবর্জিত না আমেরিকা। তো সেক্ষেত্রে বিভিন্ন জুইশরা তাদের জুইশ ইউনিভার্সিটি আছে, মানে হিব্রু কলেজ, হিব্রু ইউনিভার্সিটি আছে। তাদের ছেলেমেয়েরা কিন্তু তাদের তাদের রিলিজিয়াস স্কুলে যায়। আচ্ছা। এবার ক্যাথলিক ইউনিভার্সিটিগুলি আছে, ক্যাথলিক কলেজ আছে। খ্রিস্টানদের যারা ধনী মানে ফ্যামিলি ওরিয়েন্টেড, তারা কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে কিন্তু ওই পাবলিক স্কুলে পাঠায় না, ওই রিলিজিয়াস স্কুলে পাঠায়। তো আমাদের সমাজে আমাদের যা ছেলেমেয়েরা তারা কিন্তু ভালো ইউনিভার্সিটিতে যায়, ভালো ভালো ট্যালেন্টেড এবং তারা ভালো করছে। কিন্তু যদি এখন আমরা যদি আমাদের ইসলামিক মূল্যবোধটাকে ধরে না রাখতে পারি, তাহলে আমাদের নেক্সট জেনারেশনটা কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। এবার এটা মানে এলোমেলো হয়ে যাবে। একটা সংঘবদ্ধ একটা ওখানে আমেরিকা এমন একটা জাতি যে যেখানে জুইশরা জুইশ কমিউনিটি নিয়ে আছে, ক্যাথলিকরা ক্যাথলিক, প্রোটেস্ট্যান্টরা প্রোটেস্ট্যান্ট নিয়ে আছে, বা গ্রিক কমিউনিটি তারা গ্রিক, ইটালিয়ানরা ইটালিয়ানের জায়গায় আছে, চাইনিজ শহর আছে। মানে যার যার কমিউনিটি সেভাবে থাকে। আমরা যারা মুসলিম আছি বা বাংলাদেশি আছি, আমাদের একটা কমিউনিটি গড়ে তুলতে হবে বা গড়ে তোলার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমাদের মসজিদ, আমি যখন আমেরিকাতে যাই তখন মাত্র একটা মসজিদ ছিল মানে আমাদের বাংলাদেশিদের, এখন তো 500-এরও বেশি আছে মসজিদ। কিন্তু আমাদের ভালো স্কুল নেই। স্কুল দুই একটা আমরা করেছিলাম প্রথমে, আইডিয়াল একটা ইসলামিক স্কুল করেছিলাম অনেক আগে, সেটা মানে চলছে, আর দুই একটা আছে। বাট বড় স্কুল, বড় মানে হাই স্কুল, ইউনিভার্সিটি আমাদের এখনো সেভাবে গড়ে ওঠেনি। সেক্ষেত্রে আমাদের টার্কিশ কমিউনিটি আছে ওখানে, আমাদের যে ডিক্সিলসে, আমাদের লং আইল্যান্ডে। তো সেখানে তারা উদ্যোগ নিচ্ছে, আমরা আছি মিলে ঝেলে একটা ভালো একটা ইউনিভার্সিটি করার মতো একটা চার্চ এবং ক্যাথলিক স্কুল সেল হচ্ছে। ওটা এবার আমরা কন্ট্যাক্ট করেছি, আশা করি একটা ভালো আমেরিকার মধ্যে একটা বড় একটা ইসলামিক ইউনিভার্সিটি হবে। অনেক ধন্যবাদ আমাদের পুরো আয়োজনে এভাবে সমৃদ্ধ করার জন্য। অনেক কথা বললাম, আপনাকে ধন্যবাদ এবং এই কথা বলবার যে সুযোগ করে দিয়েছেন এজন্য আবারও আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলছিলাম যুক্তরাষ্ট্র প্রবাসী সফল ব্যবসায়ী এবং রাজনৈতিক গিয়াস আহমেদের সঙ্গে, যিনি শুধু স্বপ্ন দেখেন না বরং কাজ করে চলেছেন এক উজ্জ্বল এবং উন্নত বাংলাদেশের জন্য। তিনি বিশ্বাস করেন সারা বিশ্বে বাংলাদেশিরা নিজেদের মেধা এবং পরিশ্রমের মাধ্যমে
গড়ে তুলবে শক্ত অবস্থান। বিশেষভাবে নিউ ইয়র্কে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান তার মহতী উদ্যোগ নিঃসন্দেহে আমাদের আশান্বিত করেছে। এমন প্রবাসীদের ভাবনা এবং কর্মকাণ্ড আমাদের অনুপ্রেরণা দেয়। প্রবাসে পরবাসে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবারও ফিরব নতুন অতিথি এবং নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন।